ওনার পোস্টে যেই আশঙ্কার কথা উনি বলেছেন, এটার ব্যাখ্যা আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে। একটা হচ্ছে যে আপনি ক্রিটিক্যালি দেখতে পারবেন, সাসপিশিয়াসলি দেখতে পারবেন, অনেস্টলিও দেখতে পারবেন যে আমার একক সিদ্ধান্তে আসা সম্ভব না। কথা তো সত্য। উনি তো পার্টির একটা ফোরাম আছে, ওনার স্ট্যান্ডিং কমিটি আছে, ফ্যামিলি আছে, একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে, ওনার অ্যাডভাইজার আছেন। আমি বিশ্বাস করি যে উনি গুড ফেইথেই কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেকটিভ ডিসিশন মেকিংয়ের জায়গা এখানে আছে। সুব্রত বাইন নামে এই যে আপনার একটা ক্রিমিনাল গ্রেফতার হইল গত কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে, আপনার মনে আছে, সে কিন্তু ডিবিতে রিমান্ডে কিন্তু জবানবন্দিতে বলেছে যে অনেক কিছুর কথা বলেছে, ভারতে টাকা পয়সা লেনদেন, প্রশিক্ষণ, অস্ত্র, নাম পাল্টায় অনেকগুলো পাসপোর্ট করা, অনেক গল্প বলেছেন লম্বা সময়। ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কিভাবে একসাথে কাজ করেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কিভাবে কাজ করেছেন, পার্টিকুলারলি যেটা বলেছেন তারেক রহমানের জীবনের হুমকির ব্যাপারে, যে জেনুইনলি তারেক রহমানের জীবনের হুমকি আছে এবং তাকে একাধিকবার লন্ডনে পর্যন্ত অ্যাসাসিন করবার জন্য চেষ্টা করা হয়েছে। এখন এই রকম একটা রিয়েলিটিতে ওনার জীবনের হুমকি আছে। বিএনপির যে নেতৃত্বের কাঠামো, এই কাঠামোতে কিন্তু উনি এখন খুব গুরুত্বপূর্ণ ফিগার হয়ে গেছেন। মানে ওনার অবর্তমানে কিন্তু অলরেডি দলে অনেকগুলো প্রশ্ন আসছে যে উনি কেন তাড়াতাড়ি আসছেন না। গত এক বছর থেকেই আলোচনাটা কিন্তু আছে। বেগম জিয়া বয়স হয়ে গেছেন, উনি এখন প্রচণ্ড রকম অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করছি। তো সেই রকম রিয়ালিটিতে প্রত্যাশা হচ্ছে উনি ইমিডিয়েটলি ফিরে আসবেন, কিন্তু আবার নিরাপত্তার হুমকিটা আছে। এবং নিরাপত্তা হুমকি আছে বলে আপনার মনে থাকার কথা, গত 1-2 মাস আগে আমরা দেখেছি যে উনি স্পেশাল প্রোটেকশনের জন্য গাড়ির আবেদন করেছেন, বুলেট প্রুফ গাড়ি, অস্ত্র ক্যারি করবার জন্য আবেদন করেছেন। তো সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এর বাইরে হচ্ছে যে আমি যেহেতু ইংল্যান্ডে আপনার লিগ্যাল প্র্যাকটিস করেছি, সেখানে আমি ধারণা করছি যে উনি অ্যাসাইলাম ক্লেম করে সেখানে আছেন। তো অ্যাসাইলাম গ্রান্ট হলে যেটা হয়, ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে আপনি এখানে থাকতে পারবেন এবং এই ডকুমেন্টটা দুনিয়ার সব জায়গাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন। মানে যেই দেশের ভয়ের কারণে, গভর্নেন্সের কারণে আপনি ওই দেশে যেতে পারেন না, ওই দেশে আপনার যাওয়ার একটা বার থাকে। তো অ্যাসাইলাম ডকুমেন্টে এটা লেখা থাকার কথা যে উনি বাংলাদেশে আসতে পারবেন না, জেনুইনলি থাকে। কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে জীবন হানির সম্ভাবনা আছে বলেই তো আপনি ওই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন। তো অতএব জেনুইনলি তারা বলবে যে আমাদের নিরাপত্তার শর্তের ভিতর একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না, অন্য যে কোনো দেশে যাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নাই, যদি না উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে থাকে। আমরা জানি না উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা, বাট অন্য বিভিন্ন সময় শুনেছি যে উনি নেন নাই। উনি লন্ডনে এখন অ্যাসাইলামের উপর ভিত্তি করে হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন। তো সেখানে ওনার এক্সিস্টিং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি বাংলাদেশে আসতে পারবেন না। সেই জায়গাতে হতে পারে যে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি বলেছেন, তো সেই ডকুমেন্টে যদি উনি আসতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট পাস ইস্যু করে দেবে। জি, তো ইস্যু করে দিলে উনি আসতে পারবেন। কিন্তু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই আসা যাওয়ার মধ্য দিয়ে ওনার ইংল্যান্ডে থাকার যে রাইট আছে সেটা ক্ষুণ্ণ হবার একটা সম্ভাবনা আছে। তো সেই রকম একটা লিগ্যাল জটিলতাও থাকতে পারে, এটা আমি ধারণা করছি, জাস্ট লিগ্যাল অ্যাজাম্পশন থাকতে পারে। তো এর বাইরে হচ্ছে যে আর বাকিটা হচ্ছে যে পলিটিক্যাল রিয়েলিটি। উনি জানেন উনি এবং ওনার পরিবার গত 17 বছর কী ধরনের নির্যাতনের মধ্য দিয়ে গেছেন, যে উনি নিজে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন, যৌথ বাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিবি সবাই মিলে ওনার উপর যে টর্চারটা করেছেন 1/11-এর সময়, সেই টর্চারের গ্লানি কিন্তু ওনাকে এখনও নিতে হচ্ছে। ওনার শরীর এখনও পুরোপুরি সুস্থ না, সেটার দাগ এখনও রয়ে গেছে। জিয়া পরিবারকে, প্রত্যেকটা পরিবার কিভাবে এটার জন্য এই নিষ্ঠুরতার, আওয়ামী আমলের নিষ্ঠুরতার শিকার হয়েছেন। ভাই মারা গেছে এক্সাইলে, মালয়েশিয়া থাকা অবস্থায়। তারপরে এই আপনার মা বেগম জিয়া 40 বছর যে বাড়িটাতে থেকেছেন, সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে, বুলডোজ করে দিয়ে দেওয়া হয়েছে। 40 বছরের যে স্মৃতি এবং এই যে কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে একটা আস্থাহীনতা, একটা ট্রমার জায়গা ওনার থাকাটা খুব স্বাভাবিক। এর বাইরে হচ্ছে দলের নেতাকর্মীদের ভিতরে তো সাবোটিয়ার আছে। এই দলের অনেক নেতাকর্মী তো আওয়ামী আমলে আওয়ামী লীগের সাথে দালালি করে আপনার মানে ট্যাগ করে আন্দোলনগুলোকে নষ্ট করেছেন। এরকম টপ টিয়ারের লিডারশিপও তো এই দলে আছে এখনও।
সবাই তো আর জাতীয়তাবাদী ওই ফ্রেমের জেনুইন লোক না। তো সেখানে এই লিডারশিপকে কতটুকু বিশ্বাস করা যায় সেটাও তারেক রহমানের জায়গা থেকে একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে। কারণ তারা তো বেগম জিয়াকে উদ্ধার করতে পারে নাই, তারা জিয়া জিয়া খালেদা জিয়া স্লোগান দিতে দিতে তাকে জেলখানায় দিয়ে আসছে, তাকে আপনার এই কোর্টে নিয়ে হাজিরা দিয়ে আসছে, তাকে বালুর ট্রাক তো এই বিএনপি নেতারা সরাইতে পারে নাই, এটা তো ফ্যাক্ট। তো সেই জায়গায় তারেক রহমানের এই আস্থার জায়গাটা রয়ে গেছে যে এইরকম একটা মানে সম্ভাবনা শঙ্কার জায়গায় পলিটিক্যাল লিডারশিপকে আমি কতটুকু ট্রাস্ট করতে পারবো। তো এই সব কিছু মিলিয়ে উনি এই বাস্তবতাটা ভালো জানেন যে ওনার মতো একটা জায়গা থেকে আমার এখন দেশে ফেরাটার ভালো খারাপের জায়গাটা কোন দিকে পাল্লাটা ভারী, এবং আমি বোধ করব যে এটা একান্তই তার ডিসিশন, তার দলের ডিসিশন, কালেকটিভ ইন্টারেস্টে তারা দেখবে। বাট আমার বিশ্বাস যে ন্যাশনাল এক্সপেকটেশনটা যেটা আছে, জাতির একটা প্রত্যাশার জায়গা আছে, আমার বিশ্বাস সেটা উনি বিবেচনায় নেবেন। জি, আমরা আবার একটু আসতে চাই আপনার কাছে ফাহিমা নাসরিন মুন্নি। কয়েকটি প্রপোজিশন, আমরা কিন্তু পুরাটাই বলছি এগুলো প্রপোজিশন, আমাদের ধারণা, আমরা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন একটা বড় বিষয় হয়েছে, লিগাল বিষয়ও বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। আমি একটি কথা বলছি, ফুয়াদ আরেকটি প্রপোজিশন ড্র করেছে যেটি আমি মনোযোগ দিয়ে শুনেছি, যে ইনসাইড পার্টি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আউট অফ দ্য কান্ট্রি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা। ইনসাইড দ্য কান্ট্রি, আউট অফ দ্য পার্টি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা। সেই আশঙ্কার জায়গাগুলো যদি আপনার ধারণায় থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে উনি সিকিউরিটির জন্য নানা ইনস্ট্রুমেন্টের জন্য আবেদন করছেন, সেটি কতদূর পাচ্ছেন, রাষ্ট্রের সেই সিকিউরিটি এনশিওরে আপনারা কনফিডেন্ট কিনা। সিকিউরিটি কনসার্ন সেটা তো অবশ্যই একটা সিকিউরিটি কনসার্নের ব্যাপার থাকবে, কারণ এখন আজকে বাস্তবে যেই অবস্থাটা বিরাজ করছে, এখানে আন্তর্জাতিক চাপের ব্যাপার আছে, আমাদের আভ্যন্তরীণ সমীকরণের ব্যাপার আছে, রাজনৈতিক যেই প্রপোজিশন আছে সেগুলো কনসিডারেশনে নিতে হবে, এবং সেই সাথে অন্যান্য আরও যেই ওয়েস্টেড কোয়ার্টার্স এবং কর্নারগুলো আছে তারা আসলে কীরকম মনোভাব পোষণ করছেন, এবং কারো মনে ওই যে যেমন একজন টেরোরিস্টের কথা আমার ভাই বললেন, ছোট ভাই বললেন, সেই রকম ঘাপটি মেরে আরও কোথাও কে কিভাবে আছে, এটা উই ডোন্ট নো দ্যাট। মেবি ইনসাইড দ্য পার্টি, না, ইনসাইড দ্য পার্টি না, আমি সেটা বলছি না। আমি বলছি যে যারা যেই জিনিসগুলো যে আঞ্চলিক আভ্যন্তরীণ, এখন অঞ্চলের কথা যদি আপনি বলেন, তো আমাদের ভূ রাজনৈতিক যেই অবস্থার পরিপ্রেক্ষিত এখন বিরাজ করছে, অতীত থেকে যদি এই পর্যন্ত আসেন, আমাদের দেশনেত্রী কি বলেছিলেন, বালুর ট্রাক দিয়ে যখন আটক করে রেখেছিল, আমরা উদ্ধার করতে পারিনি, কিন্তু সেখানে 1000-এর উপর নেতাকর্মী তো গুম হয়েছিল, হাজার হাজার আমাদের নেতাকর্মী তো খুন হয়েছে। এটা আর অন্য দলের বেলায় কি আপনি বলতে পারবেন? তারপরও তো আমরা সভা সমাবেশ, কথা বলার অধিকার, সভা করেছি। তো যাই হোক, এটার বিষয়টা হচ্ছে কি, একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি আপনি যখন দাঁড়াবেন, ভয়ের একটা সংস্কৃতি সমাজে এবং রাষ্ট্রে যখন চাপিয়ে দেওয়া হবে বিভিন্ন কালো আইনের নামে, ডিজিটাল সিকিউরিটি আইন বলুন, সাইবার সিকিউরিটি, সেটা তো আমরা জানি। না, ওই যে কথাটা বলেছেন উনি, আমি ওইটা এক্সপ্লেন করছি যে আমরা ওইটা এত সহজ আর সোজা না যে বলে দিলাম যে আপনারা তো পারেননি। ওই সময় আমাদের দেশনেত্রী উনি একটা কথা বলেছিলেন, যখন শত শত, আমি গিয়েছিলাম, শত শত পুলিশ দিয়ে ওনাকে যখন গুলশানের পার্টি অফিসে আটক করে রাখা হলো, বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে আপনার? যে আমার হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির, বলেছিলেন না? সেইটাই তো আজকে সত্যি হলো। এতগুলো বছর পর আমরা দেখলাম আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের যে আপনার বর্ডার, সেখানে ফেলানি কত শত, এগুলো দেখে আজকে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে প্রতিটা জিনিসকেই আপনার আমাদের কনসিডারেশনে অবশ্যই নিতে হবে। সেখানে এখন কতটুকু রাজনীতির কৌশল বলে একটা কথা আছে, এখন সেই কৌশল মনে করেন একেবারে ওপেন, আমরা বলেই ফেললাম, সবই বলে দিলাম, হয়তো এটা সেভাবে নাও কাজ করতে পারে। সেটারও সময় এবং স্থান, কাল, পাত্র দেখে তারপরে হয়তো সময় বুঝেই আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, যারা পলিসি মেকিং এ ডিরেক্ট ইনভলভড, ওনারাই বলবেন, কথা বলবেন। আমরা এই আলোচনায় থাকবো, ব্যারিস্টার ফুয়াদ এবং অ্যাডভোকেট মুন্নি, আমরা এই আলোচনায় থাকবো। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটুই পরে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে আবারও স্বাগত। রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। এখন যে বিষয়ে আমরা আলোচনায় এসে পৌঁছেছি, আজকে তৌহিদ হোসেন উনি কিন্তু একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে প্রশ্ন উঠেছিল যে তারেক রহমান সাহেব যদি ঠিক সময় ফিরে না আসেন তাহলে কি নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে কিনা। ওনার বক্তব্য হচ্ছে স্পষ্টই যে এর সাথে সুষ্ঠু বা নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমার প্রশ্ন, আমি যাব তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে এই বিষয় নিয়ে যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, সেটা নিয়ে বিএনপির প্রেসিডিয়াম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় কি বলেছিলেন 5 মাস আগে। দেখতে পারবো একটু? আমরা তারেক রহমানকে ফেরত চাই। তারেক রহমান কেন আসে না এর জবাব সরকারকে দিতে হবে। জি, উনি কিন্তু বলছেন যে এটা সরকারকেই জবাব দিতে হবে যে উনি দেশে কেন ফিরে আসছেন না। ওই সময় যেটা হইল যে গত মে মাসে কিন্তু তারেক রহমান সাহেবের সব মামলা শেষ হয়ে গেছে। তার আইনজীবীর বক্তব্যটাও আমার একটু শুনে নেই। তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন। আর তাহলে যে বিষয়টি আমি একটু সামেশন করি, আমরা আগে বুঝতাম মামলার বিষয় রয়েছে, ওনার মামলার এই সংক্রান্ত কোনো জটিলতা নাই। তারেক রহমান সাহেব তার অবস্থান ব্যাখ্যা করেছেন। বাবু গায়েশ্বর চন্দ্র রায় 5 মাস আগেই বলছেন যে উনি দেশে কেন ফিরছেন না, তার জবাব সরকারকেই দিতে হবে। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসতে চাই, সরকারের কি জবাব দেওয়ার কোনো জায়গা আছে? অবস্থানকে আর কোনো পরিষ্কার করার বিষয় রয়েছে? তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কোনো অবস্থানে যাওয়ার প্রয়োজন আছে কিনা? দেখেন, 5-6 মাসের বক্তব্যের তো কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আপনার প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের মিটিং হয়ে গেছে। জি। মিটিং হওয়ার মধ্য দিয়ে নির্বাচনের একটা ডেডলাইন চলে আসছে, 3 তারিখ ঘোষণা, পুরো রাষ্ট্র কাঠামো নির্বাচনমুখী হয়ে গেছে। বিএনপি জামাত সহ সবাই, বিভিন্ন রাজনৈতিক দল নমিনেশন কনফার্ম করতেছে। তো ওইটা আমি মনে করছি না যে গয়েশ্বর সাহেবের স্টেটমেন্ট এখন খুব রেলেভেন্ট এই মুহূর্তে। আইনজীবী যে কথাটা বলেছেন, আমি এক্স্যাক্টলি শিওর না যে অ্যাপেলেট ডিভিশনেও ওনার সবগুলো মামলা এক্সস্ট হয়ে গেছে, এটা আমি এখনো শিওর না। আমি যতটুকু শুনেছিলাম যে 1-2টা মামলা সম্ভবত এখনও অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। আচ্ছা। কিন্তু সেটা এমন কিছু না যে উনি আসলে সেখানে ওনার বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সেটা আমি বিশ্বাস করি না। আমার মানে সরকার এটার মধ্যে নাই। তো সেই জায়গাতে নির্বাচনকে এই স্টেটমেন্ট অথবা তার ফিরে না আসার ব্যাপারে খুব বেশি এফেক্ট করবে বলে আমরা মনে করি না। যদি সেটা হতো তাহলে নির্বাচনের ব্যাপারে ওনারা যে 237টা আসনে যে প্রার্থী ডিক্লেয়ার করলেন সেটা হয়তো এই লেভেলে করতেন না। জি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পুরো কাঠামোতে বিএনপির প্রার্থীরা কিন্তু নির্বাচনে অলরেডি পার্টিসিপেট করে ফেলছে। তারা নির্বাচনী প্রচারণা করতেছে, এলাকায় যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, প্রার্থীদের ভিতরে গণ্ডগোল হচ্ছে, বিএনপির সাথে জামাতের মারামারি হচ্ছে দফায় দফায় বিভিন্ন জায়গাতে। অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে না যে এইটা পার্টিকুলারলি নির্বাচনকে এফেক্ট করবে। এইটা একটা দলীয় কাঠামোর সিদ্ধান্ত যে তিনি থাকেন না থাকেন, আসেন না আসেন, প্রত্যেকটা ফ্রেমে নির্বাচনটা কিভাবে হবে এবং সেটা উনি যদি নির্বাচনের আগে ফিরে আসেন, নির্বাচনে কন্টেস্ট করেন, ওনার জন্য তো সিট রাখা হয়েছে। আবার যদি এমনও হয় যে কারণে উনি বোধ করছেন যে এই মুহূর্তে আসা সম্ভব না, সেই কারণটা যদি ফেব্রুয়ারি পর্যন্ত পারসিস্ট করে, তাহলে যেটা হবে নির্বাচনের মতো হয়ে যাবে। দল যদি ক্ষমতায় চলে যায়, যে কোনো একজন প্রার্থী আসন ভ্যাকেট করে দেবে, আসন ভ্যাকেট করে দিয়ে উনি উপনির্বাচন করে আসবেন। আপনার কাছে এখানে ইন্টারাপ্ট করে একটু বুঝতে চাই যে প্রধানমন্ত্রী, ধরেন আমি ধরেই নিই, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি এই সংসদ নির্বাচনে পাশ করতেই হবে, না পরে উনি খালি আসনে পাশ করে নিতে পারবেন? ইমিডিয়েটলি সরকার গঠন করতে হইলে তো অবশ্যই সংসদ সদস্য হতে হবে। আমাদের সংবিধানে যেটা বলে দেওয়া আছে যে মেজরিটি লিডার হু হ্যাজ দ্য কনফিডেন্স অফ দ্য মেজরিটি, যে এমন একজন ব্যক্তি যার সংসদে অধিকাংশ নির্বাচিত সদস্যের আস্থা আছে, এমন একজন ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী হবেন এবং সরকার গঠন করবেন। আপনার এই পয়েন্টে আমি ফিরে আসব। আমি এই পয়েন্ট থেকে একটু যেতে চাই মুনিয়াপার কাছে, যে তারেক রহমান সাহেবের, আমি যদ্দূর জানি এখনও উনি ভোটার লিস্টে ইনক্লুড না, ভোটার হননি এখনও। সেই প্রক্রিয়াটা আপনারা কিভাবে এগোচ্ছেন? মানে আমি ঠিক আইনটি বুঝতে চাচ্ছি যে উনি কি দেশের বাইরে থেকে এখন ভোটার হতে পারেন বা ভোটার হয়েছেন কিনা, না হলে তফসিলের আগে পরে কোনো বিষয় আছে? আমি বলেছিলাম আমার ওই প্রথম বক্তব্যে যে তফসিলের আগে তফসিল ঘোষণা করবে, তখন ওনার আসবার কথা আছে।
জি। ওনার এবং সেই কারণটা এটাও একটা যে ভোটার লিস্টে ওনার নামটাকে ইনক্লুড করা, যেহেতু উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন বগুড়ার একটি আসন থেকে নির্বাচন করবেন এবং আমাদের দেশনেত্রীর 3টা আসন থেকে নির্বাচন করবার। একটু বলি তাহলে তফসিলের আগে আসতে হবে ভোটার লিস্টে নাম include এখন করা। জি সেরকমই আমাদের জানা মতে তাই, যে ভোটার লিস্টে এবং তফসিল ঘোষণার আগে উনি আসার যেই প্ল্যান পরিকল্পনা আছে এখন পর্যন্ত আসবেন এবং ইনশাল্লাহ ইলেকশন করবেন। তো নির্বাচনের দেখেন নির্বাচনে এখানে আপনি পরে বলেন, আরেকটু প্রশ্ন করতে চাই, জি। উনি কি দেশের বাইরে থেকে ভোটার হতে পারেন না? এখন যে ধরেন প্রবাসে ভোটার হলো, এসে ভোট দিল, মানে আমি একটু আইনগত প্রক্রিয়াটা বুঝতে চাচ্ছি। বিদেশ থেকে ভোটার এখন উনি হয়তো দেশে এসে প্রপার ওয়েতে ভোটার হতে চাচ্ছেন, কারণ একটা বিশেষ পরিস্থিতিতে একটা ইউনিক সিচুয়েশনে 1/11-এর সময় ভীষণ রকমের টর্চারের শিকার হয়ে উনি কিন্তু বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন। এটা ওনার যে 17 বছর ধরে প্রায়। চয়েস তা না, এটাতে ওনার ওই তো যে বাধ্য শারীরিক হয়ে। বাধ্য হয়ে যে রকম অবস্থা হয়েছিল, যেটা বলেছেন আমার ভাই, যেটা বলেছেন যে কি ভীষণ রকমের 1/11-এর সময় ওনার উপর ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার যেটা হয়েছিল, আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেগুলো সবই আছে। দেখেন আমি একটু আবার জানতে চাচ্ছি যে জি। বাইরে বসে, দেশের বাইরে বসে উনি ভোটার হতে পারেন কিনা, এবং যদি কেউ প্রবাসে বসে ভোটার হন সেই ভোটটা আবার দেশে এসে দিতে পারেন কিনা। আমি ফুয়াদ ভাইয়ের কাছে আসবো একটু। না ঠিক আছে, সেটা যারা বিদেশে থাকেন, প্রবাসে অনেকে হয়েছেন না, জি, তাই তো। অনেকে তো হয়েছেন, যারা প্রবাসে জীবনযাপন করছেন, প্রবাসে কাজকর্ম করছেন, দেশে টাকা পয়সা জি। পাঠাচ্ছেন, তারা ভোটার হয়েছেন না। জি। আমাদের কয় কোটি প্রবাসী বাংলাদেশি আছেন, প্রায় 2 কোটির কম বেশি। জি। তো জি, তাই যদি হয় সেটা এক জিনিস, কিন্তু উনি তো একটা দলের প্রধান, একটা জায়গা উনি হোল্ড করেন। জি। উনি তো ওনার দিকে তো তাকিয়ে আছে আমরা সারা বাংলাদেশের মানুষই, বিশ্বের আরো অন্যান্য অঞ্চলের ব্যাপার সেটা আছে, সেটা ভিন্ন, কিন্তু উনি হয়তোবা চেয়েছেন যে যেহেতু বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল, তো উনি দেশে এসেই এটার ভোটার হবেন, কারণ টেকনিক্যালিটিজের জন্য যেটা উনি করতে পারেননি, মানে ভোটার হওয়া বলুন কিংবা এখানে যেহেতু উনি নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছেন বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই কারণেই এটা ওনার হয়তোবা চয়েস যে আমি দেশে আসব, প্রপারলি ভোটার হব এবং নির্বাচন করব। কিন্তু এখন একটা কথায় আসতে হবে আমাকে, সেটা হচ্ছে একজন আপনি বললেন সরকারের উনি পররাষ্ট্র উপদেষ্টা না, জি, তৌহিদ যে হ্যাঁ, উনি তৌহিদ হোসেন বলেছেন তারেক রহমান সাহেব যদি না আসেন নির্বাচনে প্রভাব পড়বে না। না, তার আসা না আসার উপরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সুষ্ঠু clear, নির্বাচনের- উনি বলছেন সেটা। আচ্ছা, তো এই এবং আরেকটা কথা বলছেন যে উনি বিদেশে থেকেই সাকসেসফুলি তার দল চালাচ্ছেন। তো প্রথম কথার জন্য ওনাকে ধন্যবাদ দিই, আর দ্বিতীয় কথার জন্য ওনার একটু সমালোচনা করি, যে উনি বললেন তারেক রহমান সাহেব যদি না আসেন সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়বে না। এটা কেন আগাম, মানে ওই না, নিশ্চয়ই কোনো প্রশ্ন ছিল বাড়িয়ে, সাংবাদিকের না ঠিক সেদিন। আছে, আগ বাড়িয়ে এই কথাটা বলবার অর্থটা যে একটা নেগেটিভ মেসেজ এটা যে দিচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, যেই সরকারটাকে আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে সব রকমভাবে সহায়তা করছি, সব রকম যতভাবে আপনি বলতে পারেন, কিন্তু তার অর্থ এটা না তাদের কাজ ইন্টারিম গভর্নমেন্ট একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন তারা দিবেন। সেখানে যে সংশয় তারা তৈরি করেছেন, যেই সংশয়ের কারণে আজকে বাংলাদেশে এখন যদি আপনি আমার সাথে নিচে নেমে যান, র্যান্ডাম লোকজনকে জিজ্ঞেস করবেন বিশ্বাস করে নাকি মানুষ যে নির্বাচন হবে, এইটা কারা তৈরি করেছে? পিআর নিয়ে একবার কথা হলো, তারপর কি বিভিন্ন সংস্কার, আচ্ছা ভালো কথা, তারপর কি বললো কি গণভোট, গণভোটে কি কমপ্লেক্স কি কমপ্লিকেটেড, এত বছর আমি সুপ্রিম কোর্টে, আমি তো ভাই বুঝি না লয়ার হয়ে